আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই করোনাকালীন সময়ে যে যেখানে আছো নিরাপদ আছো, সুস্থ আছো। আমি মোহাম্মদ মাহবুব রহমান, সহকারী শিক্ষক, আমনাবাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, শ্রীবন্দর, দিনাজপুর। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 10 অর্থাৎ জ্যামিতি নিয়ে আলোচনা করব। তা প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবচেয়ে তোমাদের ভালো হবে যদি তোমরা আমার সঙ্গে এই জ্যামিতির যে আলোচনাগুলো করব সেগুলো আজকে খাতায় তুলে নাও। তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নং 106 তোমরা সবাই বাইর করো এবং আমার সঙ্গে সঙ্গে একটু বুঝে নেওয়ার চেষ্টা করো এবং খাতায় তুলে নিলে আরও তোমাদের সবচেয়ে ভালো হবে। তা প্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বইয়ে আরও অনেক আছে। এখানে চতুর্ভুজ আছে, কোণ রেখা, বিন্দু, তল, ত্রিভুজটা অবশ্য নাই, তারপরে একটু দেওয়া হয়েছে, আমাদের সিলেবাস অন্তর্ভুক্ত এগুলা। তা প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে দেখো এখানে আমাদের এই অধ্যায়টার নাম হচ্ছে, দেখো যে জ্যামিতি। তোমরা ক্লাস 2-এ এটা শিখে আসছো। তাহলে জ্যামিতি যে এখানে দেওয়া আছে, অবশ্যই আমাদের এইটাই আগে জানতে হবে যে জ্যামিতিটা আমরা, জ্যামিতির সংজ্ঞাটা যদি আমরা না জানি তাহলে জ্যামিতি শেখার কোনো মানে হয় না। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে প্রথমে লেখা আছে জ্যামিতি। জ্যামিতিটা কি সেটা আগে আমরা জানবো। তা প্রিয় শিক্ষার্থীরা দেখো, জ্যামিতি। শিক্ষার্থীরা, এখানে জ্যামিতি শব্দটা দেখো দুইটা অংশ আছে, জ্যা এবং মিতি। তা আমরা এখানে লিখবো যে, যদি আমরা এটাকে লিখি যে জ্যা যোগ মিতি, প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দুটো অংশ হয়ে যায়। তাহলে এটার একটা সংজ্ঞা, কথার অর্থ আছে, এটার একটা আছে, দুইটা সমন্বয় কিন্তু আমাদের জ্যামিতি, তাই না? তাহলে জ্যামিতি, জ্যা শব্দের অর্থ হচ্ছে কি? ভূমি। যা শব্দের অর্থ ভূমি, আর মিতি অর্থ হচ্ছে পরিমাপ। তাহলে আমরা এখানে লিখবো শিক্ষার্থীরা যে যা অর্থ হলো ভূমি এবং মিতি অর্থ পরিমাপ। প্রিয় শিক্ষার্থীরা, এখানে লিখলাম যে জ্যা অর্থ ভূমি এবং মিতি অর্থ হচ্ছে পরিমাপ। তার মানে এখন তোমরা নিজেই বলতে পারবে, তাহলে জ্যামিতির অর্থ কি দাঁড়ায়? ভূমির পরিমাপ। জ্যা অর্থ ভূমি আর মিতি অর্থ হচ্ছে পরিমাপ। শিক্ষার্থীরা, এটা হলো জ্যামিতিটাকে আমরা এই যে জ্যা এবং আমি লিখছি, দেখো এখানে জ্যা প্লাস মিতি, এর শব্দের অর্থ হলো জ্যা অর্থ হচ্ছে ভূমি এবং মিতি অর্থ হচ্ছে পরিমাপ। আবার এই দুইটা সমন্বয়ে তাহলে আমরা কি লিখবো? যে অর্থাৎ জ্যামিতি শব্দের অর্থ অর্থাৎ জ্যামিতি শব্দের অর্থ হলো কি বলতো? ভূমির পরিমাপ, তাই না শিক্ষার্থীরা? ভূমির পরিমাপ। আবারও বলতেছি, দেখো যা অর্থ ভূমি এবং মিতি অর্থ পরিমাপ, অর্থাৎ তাহলে জ্যামিতি শব্দের অর্থ হলো কি? ভূমির পরিমাপ, তাই না? তাহলে ভূমির পরিমাপ শিক্ষার্থীরা, তাহলে হচ্ছে আমাদের যা অর্থ ভূমি আর মিতি অর্থ হচ্ছে পরিমাপ। তাহলে আমরা গণিতের এখন এই লিখবো। তাহলে আমরা লিখতে পারি যে গণিতের যে শাখায় ভূমির পরিমাপ সম্পর্কে আলোচনা করা হয় তাকে, তাহলে কি লিখলাম? গণিতের যে শাখায় ভূমির পরিমাপ সম্পর্কে আলোচনা করা হয় তাকে কি বলে? জ্যামিতি বলে। করা হয় তাকে
জ্যামিতি বলে। শিক্ষার্থীরা দেখো, তাহলে এই যে জ্যামিতি কথাটা এখানে লেখা আছে, অধ্যায়টা যেহেতু আমাদের জ্যামিতি, এই জন্য আমরা জ্যামিতি শব্দটার অর্থ আগে যদি না জানি তাহলে আমাদের এটা সমস্যা হবে। তাহলে জ্যা শব্দের অর্থ কি লিখলাম? ভূমি। মিতি অর্থ হচ্ছে পরিমাপ, অর্থাৎ জ্যামিতি শব্দের অর্থ হলো ভূমির পরিমাপ। এখন আমরা যদি এটা সংজ্ঞায় লিখছি, দেখো এখানে লেখা আছে যে গণিতের যে শাখায় ভূমির পরিমাপ সম্পর্কে আলোচনা করা হয় তাকে জ্যামিতি বলে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই খাতা তুলে নিয়েছো, এগুলো নিবা, এটা তাহলে তোমাদের জানা থাকলে খুব সুবিধা হবে। প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো তোমাদের পরীক্ষার মধ্যে যেমন ক্লাস 5-এ যদি আমরা যাই, সমাপনী পরীক্ষা দেওয়া থাকে যে চিত্রসহ বৈশিষ্ট্য লেখো, বা উল্লেখ করা থাকে যে একটি যা হোক, যদি বর্গক্ষেত্রে চতুর্ভুজ, বর্গ বা আয়ত, রম্বস এগুলো হয়, তাইলে একটা দেওয়া থাকে, যেমন রম্বসের ক্ষেত্রে যে বলা হয় যে একটি কোণ 60 ডিগ্রি, রম্বসটি আঁকো এবং এর বৈশিষ্ট্য লেখো। তাইলে আমাদের এখানে আমি তোমাদের শুধু লেখানো আছে যে চিত্র সহ সংজ্ঞা, তাহলে আমরা চিত্র লিখব, তারপরে সংজ্ঞা লিখব। আবার যদি বলা হয় যে সংজ্ঞা সহ চিত্র লেখে এখানে, তাহলে আগে আমরা সংজ্ঞা লিখব, পরে চিত্র লিখব। এই কথাটার সাথে যে যেভাবে লিখবে তোমাদের এটা ঠিক হবে। প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখি আমরা তাহলে জ্যামিতির জনক কে জানো তোমরা? প্রিয় শিক্ষার্থীরা, জ্যামিতির জনক হচ্ছে ইউক্লিড। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা কোণ সম্পর্কে জানবো, যে কোণ, দেখো কোণের সংজ্ঞা। শিক্ষার্থীরা, তা কোণ এখানে যেহেতু চিত্রর কথা বলা হয়েছে, প্রথমে লিখছি যে আমি চিত্র, এই জন্য চিত্রটা তোমরা আগে দিতে পারো। তা চিত্র দেখো, তাহলে এই চিত্র রাখতে গেলে আমাদের আগে প্রথমে রেখার দ্বার জানার দরকার আছে, কারণ দুইটি রেখার মিলিত বিন্দু, দুইটি রেখা দেখবে তোমাদের বইয়ে দেওয়া আছে, বইয়ে এই সংজ্ঞাটা সুন্দর করে যে কোণ কাকে বলে। আমরা এখানে লিখি, প্রথমে যদি লিখি যে দুইটি রেখার মিলিত, দুইটি রেখার মিলিত বইয়ের মধ্যে দেখবে এইভাবে লেখা আছে তোমাদের, দুইটি রেখার মিলিত শীর্ষবিন্দু থেকে যে আকৃতি তৈরি হয়, দুইটি রেখার মিলিত বিন্দু, ব্র্যাকেটের মধ্যে লেখা আছে শীর্ষবিন্দু থেকে যে আকৃতি তৈরি হয় তাকে কোণ বলে, তাকে কোণ বলে। শিক্ষার্থীরা দেখো, যে দুইটি রেখার মিলিত বিন্দু, এইভাবে যদি দুইটি রেখা হয়, মনে করো এখানে একটা রেখা দিলাম, এটা কিন্তু কোণ হবে? হবে না। এখন যদি আমরা এটা কি করি, দুইটি রেখার মিলিত বিন্দুর কথা বলা হয়েছে, এখানে মনে করো একটা বিন্দু নিলাম। শিক্ষার্থীরা দেখো, এখানে যদি আমি একটা রেখা নেই, তাহলে এখানে একটা, দুইটা বিন্দু নিলাম। আবার দুইটা বিন্দুকে যদি আমরা, শিক্ষার্থীরা দেখো, দুইটা বিন্দুর কি হবে? মিলিত। তার মানে এইখানে একটা আসলো, আর এখানে একটা সরল রেখা, দেখো দুইটা রেখা যদি মিলিত হয়, তাইলে এর মধ্যবর্তী স্থানে একটা কি উৎপন্ন হয় বলতো? কোণ হয়, তাই না? এটা কিন্তু হচ্ছে আমাদের শীর্ষবিন্দু। শিক্ষার্থীরা, এটা হচ্ছে আমাদের শীর্ষবিন্দু, আর এটা হচ্ছে পার্শ্ব। এটা একটা রেখা, এটা একটা, দুইটা দেখো, এই যে একটা বিন্দু। আবার যদি মনে করি এখানে একটা বিন্দু দিলাম, এই পাশে থেকে একটা আসলে এই পাশে, তাই দুই বিন্দুর একটা মিলিত স্থান, এটার নাম হচ্ছে কোণ। তাহলে আমরা এখানে লিখতে পারি যে চিত্রেও একটি কি কোণ। এই কথাটা তোমরা এখানেও লিখতে পারো। আবার এটার নাম আমরা দিতে পারি যে ABC। তাহলে চিত্রে আমরা কি লিখবো? যে ABC একটি কি? চিত্রে একটি কোণ। অথবা তোমরা এখানে লিখতে পারো ক খ গ, এরকম তোমরা লিখতে পারো। আবার যদি মনে করো যে আমি ওগুলো না লিখে ABC লিখবো, সেটাও লিখতে পারো, চিত্র একটি কোণ। আবার এটা না লিখলে হবে, সরাসরি এই চিত্রটা তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে, এখানে কোনো নাম দেওয়া নেই, তোমরা ওইটাও লিখলে হবে। অথবা যদি এভাবে তোমরা দেখাই দাও যে চিত্র একটি কোণ, বা ABC একটি কোণ, বা ক খ গ একটি কোণ, তোমাদের ইচ্ছা মতো তোমরা দিবে। শিক্ষার্থীরা, সমস্যা নেই।
এবার আসি আমরা, তাহলে আমাদের কি পাইলাম, এটা আমরা কোণ পাইলাম যে দুইটি রেখার মিলিত শীর্ষবিন্দু থেকে, দুইটি রেখার মিলিত শীর্ষবিন্দু থেকে যে আকৃতি তৈরি হয় সেটাকে আমরা বলি কোণ। দেখো দুইটি রেখা মিলিত শীর্ষবিন্দু, এটা কিন্তু আমাদের, তো ওইটা তোমাদের বইয়ের মধ্যে কিন্তু এই সংজ্ঞাটা দেওয়া আছে শিক্ষার্থীরা। এবার আসো, কোণের পরে আমাদের কি দেওয়া আছে, রেখা। প্রিয় শিক্ষার্থীরা, সবচেয়ে একটা ছোট্ট সংজ্ঞা আমরা জানি যে রেখা কাকে বলে, বিন্দুর চলার পথকে রেখা বলে। তোমরা ওইটাও লিখতে পারো, বিন্দুর চলার পথকে রেখা বলে। শিক্ষার্থীরা এত ছোট্ট করে তোমরাও লিখতে পারো, এইগুলা যদি একটু লিখে দাও তারপরে কিন্তু হবে, কারণ এটাও বইয়ে কিন্তু আছে যে বিন্দু চলার পথকে রেখা বলে। অথবা আমরা কি লিখতে পারি, এটা না লিখে যদি আমরা অথবা দিতে পারি, যে অথবা, দেখো তোমাদের যদি ওইটা ভালো লাগে এটা লিখবা। আর যদি তোমরা মনে করো যে চিত্র কিন্তু একটাই আসবে, শুধু সংজ্ঞা আমরা দুইটা লিখতেছি, যার শুধুমাত্র কি আছে বলো তো, রেখার শুধুমাত্র দৈর্ঘ্য আছে। দেখাচ্ছি আমি, এখানে লিখি আগে, রেখার যার শুধু মাত্র দৈর্ঘ্য আছে। শিক্ষার্থীরা, যার শুধুমাত্র দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ বেধ উচ্চতা কিছুই নেই, তাকে রেখা বলে। তাহলে শিক্ষার্থীরা দেখো, আমরা লিখছি কি, যে যার শুধুমাত্র দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ বেধ উচ্চতা কিছু নেই, তাকে বলে রেখা। শিক্ষার্থীরা, রেখা হচ্ছে কি, এর কোনো প্রান্তবিন্দু নেই। তোমরা জানো এর কোনো প্রান্তবিন্দু নেই। শিক্ষার্থীরা দেখো, যেদিকে ইচ্ছা মতন আমরা এটাকে বাড়িয়ে দিতে পারি, এই জন্য আমরা এখানে কি করব, তীর চিহ্নর মাধ্যমে দেখাবো। শিক্ষার্থীরা, এটা হচ্ছে কি, তোমরা নামও দিতে পারো যে এ বি, অথবা এখানে রেখে আমি দেখো যে যার শুধুমাত্র দৈর্ঘ্য, এটা কিন্তু দৈর্ঘ্যটা আছে যে 8 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, এটা দৈর্ঘ্য থাকবে, কিন্তু এর প্রস্থ বেধ উচ্চতা দেখো তো আছে নাই। এই জন্য বলা হয়েছে রেখার কিন্তু আবার কিন্তু প্রান্তবিন্দু নেই, আমরা ইচ্ছা মতন একে অসীম যতদূর ইচ্ছা বাড়িয়ে দেওয়া যেতে পারে। শিক্ষার্থীরা, এটা হচ্ছে রেখা। এই পাশেও আমরা দিতে পারি, এইদিকেও দিতে পারি, বা এইটুকু আমরা হিসাব মতো মাপ করে নিতে পারি 5 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, কিন্তু এর কোনো প্রান্তবিন্দু নেই, ইচ্ছা মতন যেদিকে উভয় পাশে বাড়িয়ে দেওয়া যেতে পারে। এই জন্য আমরা এখানে কি লিখবো, যে চিত্র, শিক্ষার্থীরা, রেখা। চিত্র হচ্ছে রেখা। তোমরা এই দুইটা সংখ্যার মধ্যে যেটা ভালো লাগবে তোমরা সেটাই লিখবে শিক্ষার্থীরা। আবার যদি এখানে নাম দিতে পারো যে এ বি, তারপরে হবে। তাইলে আমরা কি করব, চিত্র রেখা লিখলাম। দেখো বিন্দুর চলার পথকে, এই বিন্দু চলতেছে, একটা বিন্দু মনে করো যে এখানে উৎপত্তি হলো, সৃষ্টি হলো, এখানে এখানে এইভাবে চলতেই আছে, কোনো শেষ নাই। এই জন্য এই কথাটা বলা হয়েছে যে বিন্দুর চলার পথকে রেখা বলে, চলতেই থাকবে, এর কোনো প্রান্তবিন্দু নেই। আবার এখানে লিখছি আমি, দেখো যে যার শুধুমাত্র দৈর্ঘ্য আছে, এই যে দৈর্ঘ্যটার কথা বলা হয়েছে, কিন্তু প্রস্থ বেধ উচ্চতা নেই, তাকে রেখা বলে। কি প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তুলছো তো? হ্যাঁ, তো এইভাবে তোমরা তোমাদের নিজস্ব আরও কোনো যদি সংজ্ঞা দেওয়া থাকে সেটাও তোমরা পড়তে পারো। এভাবে যদি মনে করো যে আমাকে এটা সবচেয়ে ছোট সহজ, তাহলে এটাও তোমরা পড়তে পারো। তা প্রিয় শিক্ষার্থীরা, রেখা গেল। এবার আমরা আসি বিন্দু। তোমরা জানো বিন্দু হচ্ছে কি, একটা ফোঁটা, তাই না? বিন্দু হচ্ছে একটি ফোঁটা। প্রিয় শিক্ষার্থীরা দেখো, বিন্দু, এই যে একটা আমি ফোঁটা দিলাম, এটা কিন্তু হচ্ছে কি বিন্দু, তাই না? এটা হচ্ছে চিত্রটার নাম হচ্ছে আমাদের বিন্দু। তাহলে যার কি আছে, শুধুমাত্র উপস্থিতি আছে, তাই না? যে যার দৈর্ঘ্য প্রস্থ বেধ উচ্চতা কিছু নেই। এখন আমরা সংজ্ঞায় লিখবো যে যার দৈর্ঘ্য প্রস্থ বেধ
ও উচ্চতা চুনে শুধু কি আছে শিক্ষার্থীরা বলো তো? শুধুমাত্র অবস্থান আছে। তাকে কি বলে? বিন্দু বলে। প্রিয় শিক্ষার্থীরা, যার দৈর্ঘ্য প্রস্থ বেদ ও উচ্চতা কিছু নেই, শুধুমাত্র অবস্থান আছে, দেখো সেটাকে আমরা কি বলবো? বিন্দু বলবো। কি পারবে না? হ্যাঁ, শুধুমাত্র কি আছে? আর উপস্থিতি আছে, অবস্থান, কিন্তু এর দৈর্ঘ্য প্রস্থ বেদ উচ্চতা কিছুই নেই, এটাকে বলা হয়েছে বিন্দু। প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় তোমরা এটা যদি একটু মনোযোগ সহকারে দেখো, তোমাদের কোনো আর সমস্যা হবে না। কারণ এখানে বলা হয়েছে যে বিন্দু হচ্ছে যার দৈর্ঘ্য প্রস্থ বেদ ও উচ্চতা নেই। দেখো শুধু একটা ফোঁটা, এইটাই হচ্ছে আমাদের বিন্দু। এবার আছে কি প্রিয় শিক্ষার্থীরা? এবার আমরা আসি তল। তল তোমরা জানো যে একটি ঘনবস্তুর পৃষ্ঠ হচ্ছে তল। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি প্রথমে চিত্র দিয়েছিলাম, তোমরা প্রথমে চিত্র দিতে পারো, পরেও দিতে পারো। আগে যদি সংজ্ঞা লেখো তারপরে চিত্র দিবা, তারপরে উপরে চিত্র যদি দিয়ে নিচে সংজ্ঞা দাও, সেটাও কিন্তু হবে। এবার তল দেখো শিক্ষার্থীরা, তল তল কি আমরা জানি? তল হচ্ছে কোনো বস্তুর পিঠকে তল বলে, বা কোনো বস্তুর, কোনো ঘনবস্তুর উপরিভাগ বা পৃষ্ঠকে তল বলে। কোনো ঘনবস্তুর পৃষ্ঠ বা উপরিভাগকে তল বলে। প্রিয় শিক্ষার্থীরা, তল কত প্রকার জানো তোমরা? একটা হচ্ছে সমতল, একটা হচ্ছে বক্রতল। সমান মানে উপরিভাগটা সমান হয়, সেটা হবে সমতল। আর যেটা কি, যেমন একটা ফুটবল, এটা কিন্তু বক্রতল। আর যদি একটা আমরা দেখাই যে দেখো এইটা ডাস্টার দেখতে পাচ্ছ, এটা কিন্তু হচ্ছে আমাদের সমতল। তা প্রিয় শিক্ষার্থীরা, এখানে তল হচ্ছে আমরা লিখব যে কোনো বস্তুর উপরি ভাগকে, কোনো বস্তুর উপরিভাগ, প্রিয় শিক্ষার্থীরা আরো একটু সহজ করে দিই আমরা, কোনো বস্তুর পিঠকে তল বলে। পিঠকে আবার যদি আমরা বলি যে কোনো বস্তুর, কোনো ঘনবস্তুর উপরিভাগ বা পৃষ্ঠ বা উপরিভাগ, ওটা লিখলে কিন্তু হবে। তো যেটা তোমার ভালো লাগবে, সহজ লাগবে, ওইটা তোমরা লিখো। কোনো বস্তুর পিঠকে তল বলে। প্রিয় শিক্ষার্থীরা, যেমন এটা আমাদের একটা ডাস্টার, দেখো একটা তলের হচ্ছে 6টি, দেখো এটা ঘনবস্তুর পৃষ্ঠ, এখানে পিঠকে বলা হয়েছে। তো দেখো এই যে ডাস্টার একটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু আমাদের একটা কি, আর একটা ফুটবল হতে পারে। তল কয় প্রকার আমরা জানি, যে একটা হচ্ছে সমতল, আর একটা হচ্ছে বক্রতল, তাই না? সমতলটা কি হয়? পিঠটা সমান হয়, আর বক্রতলে পিঠ সমান হয় না। প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো যেহেতু আমরা বলছি যে কোনো বস্তুর পিঠকে তল বলে, আবার বলা যায় কোনো ঘনবস্তুর উপরিভাগ বা পৃষ্ঠকে তল বলে, তোমরা ওটাও লিখতে পারো। তা আমরা একটা ইটের ছবি যদি আর্ট করি, দেখো তো,
প্রিয় শিক্ষার্থীরা দেখো যে এটা কোনো বস্তুর উপরিভাগ পৃষ্ঠ একটা, কিন্তু যদি আমরা এইটাকে ধরি দেখো তো, এটাকে যদি ধরি ঘনবস্তুর পিঠ, এইটা কিন্তু তল, এটাকে ধরলে এটা হবে মানে বিপরীত। তাই একটা দেখতে পাচ্ছ যে একটা ইট হতে পারে, একটা ডাস্টারও হতে পারে। তাহলে তল আমরা এখানে প্রধানত কি বুঝতে পারছি যে একটা হচ্ছে সমতল আর একটা হচ্ছে বক্রতল। সমতল যেটা পৃষ্ঠ সমান হয়, আর একটা হয় কি হয় বাঁকা হয়, যেমন ফুটবল, ডাস্টার হতে পারে, ইট হতে পারে। যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমরা লিখতে পারো আরও নিজের মতো করে যে কোনো ঘনবস্তুর পৃষ্ঠ বা উপরিভাগকে তল বলে, আবার এইটাও তোমরা লিখতে পারো। এবার আসি শিক্ষার্থীরা, ত্রিভুজ। ত্রিভুজ দেওয়া আছে দেখো, তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ। তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। আবার তোমরা লিখতে পারো যে অথবা তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলে। প্রিয় শিক্ষার্থীরা, তোমার যেটা ভালো লাগে বা আবদ্ধ ক্ষেত্র যেটা লেখো তোমরা, তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ চিত্র, আবার যে তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র, এটা যে কোনো একটা সংজ্ঞা দিবা। আর ত্রি শব্দের অর্থ এখানে দেখো, এই যে লেখা আছে ত্রি, এখানে ত্রি হচ্ছে তিন, আর ভুজ মানে হাত বা রেখা যেটাকে আমরা বলি। তাহলে ত্রিভুজ শব্দের অর্থটা কি হলো? তিনটি বাহু। এখানে লেখাই আছে যে তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ। শিক্ষার্থীরা, আমরা যদি এখানে পাশাপাশি তিনটা নেই তাহলে কিন্তু আমাদের ত্রিভুজ হবে না, তাই না? তাহলে আমরা কি করব? তিনটি এখানে বলা হয়েছে যে তিনটি বাহু দ্বারা, অবশ্যই একটা ক্ষেত্র তৈরি করতে হবে, সীমানার মধ্যে থাকতে হবে, তাই না? তো দেখো, প্রিয় শিক্ষার্থীরা দেখো, আবার একটু দেখি। তিনটি বাহু দ্বারা, 1 2 3, তিন বাহু দ্বারা সীমাবদ্ধ একটা চিত্র যেটাকে আমরা বলি ত্রিভুজ। এখানে বলাই হয়েছে যে ত্রি মানে হচ্ছে তিন, আর ভুজ মানে হচ্ছে বাহু, যেটাকে হাত বলা বা এবার রেখা বলতে পারি আমরা। তাহলে তিনটি রেখা দ্বারা, তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলা হয়, বা তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে আরও লিখতে পারি যে চিত্র বা চিত্রে, এখানেও লেখা যেতে পারতো যে চিত্রে এ বি সি একটি কি ত্রিভুজ, অথবা তোমরা এখানে নিচে লিখে দিবা যে চিত্র হচ্ছে ত্রিভুজ, অথবা চিত্রে এ বি সি কি একটি ত্রিভুজ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এভাবেও লিখতে পারো। তোমাদের নিজস্ব কোনো যদি আছে আরও ভালো কিছু সংজ্ঞা থাকে সেটা তোমরা অবশ্যই লিখবা। তা প্রিয় শিক্ষার্থীরা দেখো, এই সিলেবাস অন্তর্ভুক্ত যে কয়েকটি সংজ্ঞা ছিল সেগুলো আমি তোমাদের আজকে করে দিলাম। তোমরা অবশ্যই এগুলা, আমি এই জিনিসটা তোমাদের বলছিলাম যে চিত্র সহজেতেও দেওয়া আছে, চিত্র আগে দিলেও সমস্যা নেই, পরে দিলেও সমস্যা নেই। আগে যদি সংজ্ঞা লেখো, নিচে চিত্র দাও তাও হবে, আবার যদি উপরে চিত্র নিজের সংজ্ঞা সেটাও হবে। তো তোমরা যেভাবে তোমাদের সুবিধা হবে সেটাই তোমরা লেখার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আরেকটা বিষয় আছে যে ত্রিভুজের প্রকারভেদ আছে তোমাদের, তা শুধু এখানে শুধু ত্রিভুজ কথাটা বলা হয়েছে, এই জন্য ত্রিভুজের সংজ্ঞাটা দেওয়া হলো।
আবার যদি আমরা যাই ত্রিভুজের ক্ষেত্রে, যে ত্রিভুজ হচ্ছে প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে কোণ ভেদে আর একটা হচ্ছে বাহু ভেদে। আবার কোণ ভেদে হবে তিন প্রকার এবং বাহু ভেদে হবে তিন প্রকার। তা প্রিয় শিক্ষার্থীরা, এই নতুন কিছু আলোচনা আগামী ক্লাসে তোমাদের জন্য আবারও নিয়ে আসবো। তা প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই বাসায় এই সংজ্ঞাগুলা তোমরা সুন্দর করে পড়বে এবং বারবার খাতায় লেখার চেষ্টা করবে, যেন পরীক্ষায় আসলে তোমাদের এই সংজ্ঞাগুলো তোমরা সুন্দর করে পরীক্ষার খাতায় লিখতে পারো। এই পর্যন্ত প্রিয় শিক্ষার্থীরা, আগামীতে আবারও নতুন আলোচনা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, নিরাপদ থাকো, ঘরেই থাকো। আল্লাহ হাফেজ।